সো হ্যালো গাইস, আজকে আমরা 2011 সালে রিলিজ হওয়া জো জনস্টনের ডিরেক্টেড মার্ভেলের পঞ্চম মুভি ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার এক্সপ্লেন করতে চলেছি। তো চলো করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মেরেও লাগায় কিছু লোক বরফের মধ্যে খুঁজে পাওয়া একটি বড় জিনিসের পর্যবেক্ষণ করতে এসেছে। তারা সেই জিনিসটিকে লেজারের মাধ্যমে কেটে তার ভেতরে দুইজনকে গবেষণার জন্য পাঠায়। তারা সেখানে ঢুকে চারপাশে খোঁজ করতে লাগে। সেই সময় একটি ব্যক্তি বরফের মধ্যে জমে থাকা ক্যাপ্টেন আমেরিকার শিল দেখতে পায় এবং তারা তৎক্ষণাৎ সেই খবরটি উপর মহলকে জানিয়ে দেয়। এরপর আমরা 1942 সালে নরওয়ের একটি ঘটনা দেখতে পাই, যেখানে নাৎজির একটি সংগঠন হাইড্রা সেখানকার একটি চার্চের ভিতর আক্রমণ করেছে। হাইড্রা লিডার চার্চের পাদ্রিকে এসে একটি শক্তিশালী বস্তুর ঠিকানা জানতে চায়, কিন্তু পাদ্রি সেটা বলতে অস্বীকার করে। তখন হাইড্রা লিডার তার পুরো গ্রামকে নষ্ট করে দেবে বলে ভয় দেখায় এবং পাদ্রি তার গ্রামবাসীদের বাঁচানোর জন্য না চাওয়া সত্ত্বেও সে শক্তিশালী বস্তুটির ঠিকানা তাকে বলে দেয়। হাইড্রা লিডার সেটিকে নিয়ে সে পাদ্রিকে মেরে চলে যায়। এবার আমরা দেখতে পাই নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড ওয়ার এর জন্য আমেরিকান সৈন্যদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে উপস্থিত স্টিভ রজার্স নিজের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হয়। এখানে সে বলে যে তার বাবা এবং মা দুইজনেই মারা গেছে এবং তার শরীরে অনেক রোগ থাকার জন্য তাকে সৈন্য হওয়া থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর সে মুভি থিয়েটারে গিয়ে সেখানে মুভি দেখতে থাকে এবং সেখানে গলিতে একটি ব্যক্তির সঙ্গে তার মারপিট শুরু হয়ে যায়। সেই ব্যক্তিটি স্টিভকে খুব মারতে থাকে। এমন সময় পিছন থেকে তার বন্ধু বাকি বার্নস এসে তাকে রক্ষা করে। বাকি তাকে নিয়ে স্টার এক্সপোতে চলে আসে এবং সেখানে আমরা টনি স্টার্কের পিতা হাওয়ার্ড স্টার্কের একটি উড়ন্ত গাড়ির প্রদর্শন দেখতে পাই। এখানে স্টিভ বাকিকে তার দেশপ্রেম এবং তার সৈন্য হওয়ার স্বপ্নের ব্যাপারে বলতে থাকে এবং এসব কিছু একজন আমেরিকান অফিসার অ্যাব্রাহাম এরস্কিন শুনতে পায়। বাকি সেখান থেকে ইংল্যান্ডে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর অফিসার আব্রাহাম স্টিভকে ডেকে তার কাছে নিয়ে আসে এবং তার কাছ থেকে সে আসল পরিচয় জানতে চায়। আব্রাহাম স্টিভকে জিজ্ঞেস করে যে সে কি যুদ্ধক্ষেত্রে নাৎসিদের মারতে চায়। তখন স্টিভ আব্রাহামকে বলে যে সে কাউকে মারতে চায় না, সে শুধু তার দেশের হয়ে ভালো কিছু করতে চায়। স্টিভের মনের পাবত্যতা দেখে আব্রাহাম তাকে সৈন্য হওয়ার অনুমতি দেয়। এরপর আমরা একটি গোপন ঠিকানায় ডক্টর আর্নাম জোলা এবং হাইড্রার লিডার জন স্মিথকে টেসারাক্টের শক্তিকে কাজে লাগিয়ে সেখানে যন্ত্র তৈরি করতে দেখতে পাই। ডক্টর জোলা এতে কামিয়াব হয়ে যায় এবং বলে যে সে শক্তি দিয়ে সে 10টি যুদ্ধজাহাজকেও চালাতে পারবে এবং তারা এর মাধ্যমে পুরো পৃথিবীর রূপ পরিবর্তন করে দিবে বলে জানায়। এরপর আমরা একটি আমেরিকান মিলিটারি ক্যাম্পে স্টিভ এবং বাকি সৈন্যদের রিহার্সাল করতে দেখি, যার পর্যবেক্ষণের জন্য উপস্থিত আছেন ক্যাপ্টেন কার্টার ও মিলিটারি কর্নেল চেস্ট ফিলিপস। কর্নেল ফিলিপস এখানে বলে যে যুদ্ধ অস্ত্র দিয়ে না, সৈন্য দিয়ে জেতা যায় এবং তাদের এই মিলিটারি বিভাগের উদ্দেশ্য হলো বিশ্বের সেরা সৈন্য তৈরি করা। এখানে আমরা দেখি যে প্রত্যেকটি রিহার্সালে স্টিভ সবার পিছনে থাকে। এখানে অফিসার সৈন্যদের একটি দণ্ডে থাকা পতাকা নামাতে বললে সকলে ব্যর্থ হলেও স্টিভ নিজের চতুর্দারি দেখিয়ে সে পতাকাটিকে নামিয়ে দেয়। এখানে কর্নেল ফিলিপস অ্যাব্রাহামকে জিজ্ঞেস করে যে সে কেন স্টিভকে তার গবেষণার সবথেকে ভালো সৈন্য হিসাবে গণ্য করে। এর উত্তরে সে স্টিভের মানসিকতার কথা কর্নেল ফিলিপসকে বলে। কর্নেল ফিলিপস তখন সৈন্যদের সাহসিকতা যাচাই করার জন্য তাদের কাছে একটি নকল গ্রেনেড ছুড়ে দেয়। এই গ্রেনেডটি দেখে সকলে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু স্টিভ সকলকে বাঁচানোর জন্য নিজে গ্রেনেডের উপর শুয়ে পড়ে এবং নিজের সাহসিকতার প্রদর্শন করে। রাতের বেলা আব্রাহাম স্টিভের কাছে এসে তার সঙ্গে গল্প করতে লাগে এবং স্টিভ তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকেই বেছে নিয়েছে। তাকে বলে যে জার্মানি থেকে সে এসেছে এবং নাৎসিরা প্রথমে তাদের গ্রামেই হামলা করেছিল। হিটলার তখন তার খবর শুনতে পেয়ে তাকে হাইড্রাতে নিয়ে এসে নাৎসিদের জন্য গবেষণা করতে বাধ্য করে। এখানে এসে সে হাইড্রায়ের লিডার জন স্মিথের সঙ্গে পরিচয় হয় এবং আব্রাহামের তৈরি করা সিরামের ব্যাপারে সে জানতে পারলে সে সিরামটিকে নিজের শরীরে ইনজেক্ট করে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু এতে তার কিছু সাইড ইফেক্ট হয়ে যায়। আব্রাহাম বলে যে সিরামটি মানুষের মধ্যে থাকা সমস্ত গুণকে বাড়িয়ে তোলে, তাই ভালো মানুষ আরও ভালো এবং খারাপ মানুষ আরও খারাপ হয়ে যায়। স্টিভ মন থেকে একজন ভালো মানুষ হওয়ার জন্য সে তাকে বেছে নিয়েছে এবং সে তাকে বলে যে কালকের এক্সপেরিমেন্টে যাই হোক না কেন সে যেন মন থেকে একজন সৈন্য না, একজন ভালো মানুষ হিসাবে থাকে।
অন্যদিকে স্মিথ আব্রাহামের ঠিকানা এবং তার গবেষণার ব্যাপারে জানতে পারলে সে তাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। পরের দিন স্টিভ ও পেগি কার্টার তার এক্সপেরিমেন্টের জন্য একটি সিক্রেট ল্যাবে পৌঁছায়। এই ল্যাবে এক্সপেরিমেন্ট দেখার জন্য উপস্থিত ছিল আমেরিকার উচ্চপদস্থ কর্মচারী, রিপোর্টার, বড় বড় নেতারা। এখানে হাওয়ার্ড স্টার্ক ও আব্রাহাম এক্সপেরিমেন্টের জন্য সমস্ত যন্ত্র প্রস্তুত করতে লাগে। সেখানেই সে স্টিভকে একটি চেয়ারে বেঁধে দিয়ে তার শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করে এবং তার শরীরের ভিতর ভিটা রে নামক একটি আলো পাঠানো হয়। কিছুক্ষণ পরে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় এবং স্টিভ আগে থেকে অনেক শক্তিশালী ও মজবুত হয়ে ওঠে। সেখানে উপস্থিত একটি হাইড্রার স্পাই সেখানে বোমা বিস্ফোরণ করে দেয় এবং বেঁচে থাকা একটি সিরাম নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মাঝপথে সে আব্রাহামকে গুলি মেরে দেয়। আব্রাহাম সেখানে মারা যায় এবং স্টিভ সে স্পাইকে ধরার জন্য ধাওয়া করে। স্পাইটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত একটি বন্দরে গিয়ে সেখানে লুকিয়ে থাকা একটি সাবমেরিন করে পালাতে লাগে। কিন্তু স্টিভ সে সাবমেরিনে এসে তাকে ধরে ফেলে এবং সিরামটিকে নষ্ট করে দেয়। এরপর আমরা দেখি কিছু নাৎসি অফিসার স্মিথের কাছে এসেছে তার গবেষণাগুলি দেখার জন্য। সেখানে সে অফিসাররা বুঝতে পারে যে স্মিথ হিটলারকে ধোঁকা দিয়ে নিজের জন্য অস্ত্র তৈরি করছে। স্মিথ তখন তার নতুন তৈরি অস্ত্র দিয়ে সে সমস্ত অফিসারদের মেরে ফেলে এবং ডাক্তার আর্নাম জোলাকে বলে যে হিটলারের ছত্রছায়ায় আর হাইড্রা থাকতে পারবে না। অন্যদিকে হাইড্রার কাছ থেকে তার পাওয়া সেই সাবমেরিনটিকে হাওয়ার্ড স্টার্ক যাচাই করতে থাকে এবং বলে যে এখানে ব্যবহার করা প্রযুক্তিগুলি তাদের সীমার বাইরে। কর্নেল ফিলিপস হাইড্রাদের উপর আক্রমণ করতে বলে জানায় এবং স্টার্ককে তার সঙ্গে আসতে বলে। স্টিভ হামলায় অংশ নেওয়ার জন্য আদেশ চাইলে কর্নেল সেটা বারণ করে দেয়, কিন্তু সেখানে উপস্থিত একজন অফিসার স্টিভকে বলে যে সে হাইড্রা অফিসারকে ধরার খবরের পর থেকে সৈন্যতে ভর্তি হওয়ার লোকের সংখ্যা বেড়ে চলেছে, তাই তারা তাকে একজন রোল মডেল হিসাবে তুলে ধরবে বলে জানায়। এরপর আমরা দেখি যে স্টিভ ক্যাপ্টেন আমেরিকার কস্টিউম পরে পুরো শহরে থিয়েটার করছে এবং সমস্ত লোকেদের যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছে। তখন ইটালিতে 1943 সালে স্টিভ আর্মি লোকেদের জন্য প্রদর্শন করতে যায়, কিন্তু সেখানে আর্মির লোকেরা তাকে পছন্দ করে না। পেগি এখানে স্টিভকে বলে যে সে কোনো ল্যাব এক্সপেরিমেন্ট বা নাচতে থাকা বাদর থেকেও বড় কিছু করার জন্য তৈরি হয়েছে। এখানে পেগি বলে যে 107 নম্বর ইনফ্যান্ট্রি হাইড্রাদের সঙ্গে লড়াই করতে গিয়েছিল এবং এতে কিছু লোক মারা গেছে এবং বাকিদের তারা ধরে ফেলেছে। এটা শুনে তৎক্ষণাৎ স্টিভ ক্যাপ্টেন ফিলিপসের কাছে এসে তাকে উদ্ধার কার্য চালাতে বলে, কিন্তু ক্যাপ্টেন ফিলিপস সেটা করতে এখন বারণ করে দেয়। ক্যাপ্টেন সেতে খুব রেগে যায়, কারণ সেই 107 নম্বর ইনফ্যান্ট্রিতেই বাকিও গিয়েছিল লড়াই করার জন্য। স্টিভ আশা করে যে বাকিও এখন জীবিত আছে এবং কর্নেল ফিলিপস উদ্ধার কার্য চালাতে দেরি করায় সে পেগি এবং হাওয়ার্ড স্টার্কের সাহায্যে শত্রুপক্ষের ঠিকানায় পৌঁছে যায় এবং সেখানে উপস্থিত শত্রুদের মেরে সে আমেরিকান সৈন্যদের জেল থেকে বার করে দেয়। আমেরিকান সৈন্যরা সেখানে উপস্থিত শত্রুদের মেরে তাদের হাতিয়ার এবং ট্যাঙ্ককে নিয়ে নিজের কবজায় করে নেয়। এটি দেখতে পেয়ে স্মিথ অ্যালার্ম চালু করে দেয় এবং সেই ঘাঁটিকে নষ্ট করার জন্য সেখানে উপস্থিত সকল বমগুলিকে সে টাইমার লাগিয়ে দেয়। স্টিভ সেখানে অনেক খোঁজার পর বাকিকে একটি ল্যাবের মধ্যে পায় এবং তাকে নিয়ে বাইরে বেরোতে শুরু করে। সেই সময় সমস্ত ঘাঁটিতে থাকা বমগুলি ফাটতে শুরু করে। স্মিথ ও আর্নাম জোলা সেখান থেকে পালাতে গিয়ে স্টিভের মুখোমুখি হয় এবং স্টিভ ও স্মিথের মধ্যে একটি ছোট্ট লড়াই হয়। স্মিথ ও জোলা সেখান থেকে তাদের গাড়ি করে পালিয়ে যায়, কিন্তু বিস্ফোরণের মধ্যে স্টিভ ও বাকি বার্নস ফেঁসে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। মিলিটারি ক্যাম্পে কর্নেল ফিলিপস স্টিভকে মৃত ভেবে একটি চিঠি লিখতে থাকে। তখনই তাদের ক্যাম্পে হলচল শুরু হয়ে যায়। এরপর সবাই বাইরে বেরিয়ে এসে দেখে যে স্টিভ রজার্স একা হাইড্রার কবলে থাকা 400 সৈন্যদের উদ্ধার করে নিয়েছে। এটা দেখে কর্নেল ফিলিপস সহ সকলে অনেক খুশি হয় এবং তারা স্টিভকে প্রশংসা করে। এরপর ক্যাপ্টেন বাকিকে উদ্ধার করার সময় সেখানে উপস্থিত একটি ম্যাপে সমস্ত ঘাঁটিগুলিকে লক্ষ্য করে। ফিরে এসে ইউএস মিলিটারিকে এই সমস্ত হাইড্রা ঘাঁটির ঠিকানা ক্যাপ্টেন দিয়ে দেয় এবং তারা সেগুলিকে নষ্ট করতে শুরু করবে বলে জানায়। কর্নেল ফিলিপস তার একটি টিমে যোগ দেওয়ার জন্য ক্যাপ্টেনকে বলে, কিন্তু ক্যাপ্টেন তার সেরা লোকেদের নিয়ে একটি টিম তৈরি করবে বলে জানায়। স্টিভ
একটি বারে গিয়ে হাইড্রার কাছ থেকে উদ্ধার করা কিছু লোক এবং বাকি বার্নসকে নিয়ে একটি টিম তৈরি করে, যাদের উদ্দেশ্য হলো হাইড্রার এই সকল ঘাঁটিগুলো এবং তাদের প্ল্যানকে নষ্ট করা। স্টার্ক ক্যাপ্টেন ও তার টিমের জন্য অন্যান্য হাতিয়ার তৈরি করতে শুরু করেছে এবং সে স্টিভকে তা তৈরি করা কিছু ঢাল দেখায়। তখন স্টিভ নিচে পড়ে থাকা একটি গোল ঢালকে বার করে নেয়। স্টার্ক বলে যে এই ঢালটি পৃথিবীর সবথেকে কম পাওয়া ধাতু ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি এবং এটি সমস্ত রকম ভাইব্রেশন শুষে নিতে পারে। ক্যাপ্টেন কার্টার তখন সে ঢালে গুলি চালালে দেখা যায় যে গুলিগুলি ঢালে লেগে নিচে পড়ে যায় এবং স্টিভকে একটিও গুলি লাগে না। এখানে আমরা স্টিভ ও তার নতুন টিমকে হাইড্রাদের বিভিন্ন বেসে হামলা করতে দেখি এবং সেগুলিকে নষ্ট করে দেয়। এইসব দেখে স্মিথ খুব রেগে যায় এবং ডাক্তার আর্নাম জোলাকে তার কাজ তাড়াতাড়ি শেষ করতে বলে। এরপর স্টিভ ও তার টিম একটি ট্রেনে হামলা করবে বলে জানায়, কারণ সেই ট্রেনের ভিতর আর্নাম জোলা আছে এবং তারা আর্নাম জোলাকে ধরতে চায়। স্টিভ ও বাকি ট্রেনটির ভিতর ঢুকে পড়ে এবং সেখানে কিছু সৈন্যদের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে বাকি ট্রেনের বাইরে ছিটকে পড়ে এবং সেখানে স্টিভ তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাকি বার্নস ট্রেন থেকে ছুটে গিয়ে নিচে পাহাড়ি ঘাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখি যে আর্নাম জোলাকে আমেরিকানরা ধরে ফেলেছে এবং তার কাছ থেকে স্মিথের সমস্ত প্ল্যান জানার জন্য কর্নেল ফিলিপস তার কাছে এসেছে। কর্নেল ফিলিপস তার চালাকি লাগিয়ে জোলার কাছ থেকে হাইড্রার সমস্ত প্ল্যান জেনে নেয় এবং আমরা স্টিভকে একটি ভাঙা বারে নিজের বন্ধু বাকির জন্য দুঃখিত অবস্থায় বসে থাকতে দেখি। সেখানে পেগি এসে তাকে আশ্বাস দেয়। এরপর কর্নেল ফিলিপস হাইড্রার প্রধান বেস হামলা করতে প্ল্যান শুরু করতে থাকে। স্টার্ক বলে যে আটলান্টিক পার করে নেয় তাহলে সে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে ফেলবে। ক্যাপ্টেন তখন শত্রু ঘাঁটিতে সামনে থেকে হামলা করবে বলে প্ল্যান করে। এরপর আমরা ক্যাপ্টেনকে একটি বাইকে করে স্মিথের ঘাঁটির দিকে যেতে দেখি। তাকে থামানোর জন্য হাইড্রার অন্যান্য বাইকে করে তার সৈন্যরাও তার পিছনে রওনা দেয়, কিন্তু ক্যাপ্টেন তাদের সবাইকে মেরে দেয়। ঘাঁটিতে ঢুকে পড়ে ক্যাপ্টেন লক্ষ্য করে যে হাইড্রার সৈন্যরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে স্মিথের সামনে নিয়ে আসে। এমন সময় স্মিথ ক্যাপ্টেনকে গুলি করতে গেলে ক্যাপ্টেনের সঙ্গীরা সেখানকার জানালা দিয়ে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য চলে আসে এবং এটা দেখতে পেয়ে স্মিথ সেখান থেকে পালাতে লাগে। ক্যাপ্টেনের বন্ধুরা সেখানে উপস্থিত সৈন্যদের ওপর গুলি চালাতে শুরু করে এবং অন্যদিকে কর্নেল ফিলিপস বাকি সমস্ত আমেরিকান সৈন্যদের নিয়ে ঘাঁটির নিচে হামলা শুরু করে দেয়। স্মিথ সেখান থেকে তার ভ্যালকারি নামক যুদ্ধ জাহাজে করে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কর্নেল ফিলিপস ও এজেন্ট পেগি কার্টার একটি গাড়ি করে স্মিথের জাহাজের ভেতর স্টিভকে পাঠিয়ে দেয়। স্টিভ সেই জাহাজের ভেতর ঢুকে সেখানকার সৈন্যদের মেরে দেয় এবং লক্ষ্য করে যে সেই জাহাজে সমস্ত শহরগুলিকে ধ্বংস করার জন্য অনেকগুলি বোমা আছে। এই দেখে সে সোজা পৌঁছে যায় স্মিথের কাছে। স্মিথ এবং ক্যাপ্টেন আমেরিকার মধ্যে সেখানে ভয়ানক লড়াই শুরু হয়ে যায় এবং লড়াইয়ের মাঝে তার জাহাজটিকে চালানোর জন্য টেসের একটি মেশিন থেকে বাইরে বেরিয়ে আসে। স্মিথ সেটাকে খালি হাতে ধরে নিলে সে শক্তিতে সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে মহাশূন্যে চলে যায় এবং টেসের একটি সে জাহাজ থেকে নিচে পড়ে। এজেন্ট কার্টার সে জাহাজটিকে স্টিভকে ল্যান্ড করাতে বললে স্টিভ বোমা ভর্তি জাহাজটিকে কোনো জায়গায় নিয়ে যেতে অস্বীকার করে এবং সে বলে যে জাহাজটিকে তাকে জলের মধ্যে ডুবে দিতে হবে। তাই স্টিভ না চাওয়া সত্ত্বেও সে বড় যুদ্ধ জাহাজটিকে নিয়ে একটি বরফযুক্ত জলে ক্র্যাশ ল্যান্ড করিয়ে দেয়। জাহাজটি ধীরে ধীরে বরফের মধ্যে তলিয়ে যায়। এরপর আমরা দেখি যে আমেরিকান নাৎসিদের সঙ্গে যুদ্ধে জিতে গেছে এবং ক্যাপ্টেনের বন্ধুরা ক্যাপ্টেনের নামে ড্রিঙ্কস পান করছে। অন্যদিকে হাওয়ার্ড স্টার্ক সমুদ্রের মধ্যে টেসরাক্ট খুঁজে পায় এবং ক্যাপ্টেন আমেরিকাকে খোঁজার জন্য তার খোঁজ চালিয়ে যায়। এরপর আমরা চলে আসি বর্তমান সময়ে। একটি ঘরের মধ্যে আমরা স্টিভ রজার্স ওরফে ক্যাপ্টেন আমেরিকাকে ঘুমিয়ে থাকতে দেখি, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ঘুম থেকে উঠে তার রেডিওর ওপর খবর শুনে অবাক হয় এবং সেখানে উপস্থিত একটি নার্সকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। নার্সটি তখন দুটি এজেন্টসকে ডেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু স্টিভ সেখান থেকে বেরিয়ে গিয়ে নিউ ইয়র্কের রাস্তার মাঝামাঝি চলে আসে এবং তার চারদিকে সে লক্ষ্য করে উন্নত শহরকে। সে তখন কিছুই বুঝতে পারে না। এমন সময় চারিদিক থেকে শিল্ডের গাড়ি এসে তাকে ঘিরে ফেলে এবং সেখান থেকে নিক ফিউরি বেরিয়ে এসে তাকে বলে যে সে 70 বছর ধরে বরফের মধ্যে জমা ছিল। এটা শুনে স্টিভ হতবাক হয়ে যায় এবং ফিউরি তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তখন স্টিভ বলে যে সে ঠিক আছে, কিন্তু তার একটি ডেট ছিল পেগির সঙ্গে।
এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে পরবর্তী মুভি দ্য অ্যাভেঞ্জার্সের ট্রেলার দেখতে পাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আবার আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।